নমস্কার, আপনাদেরকে প্রিজনি এডুকেশন চ্যানেলের অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পাপ্পু সেন। বর্তমানে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে টায়ার 1-এর এবং প্রচুর পরিমাণে ছেলেমেয়ে পাস করেছে 66,000-এর কাছাকাছি, যেখানে টায়ার 1 পাস করার পর টায়ার 2-তে পরীক্ষা দিয়ে বসবে। টায়ার 2 মূলত ডেসক্রিপটিভ বেসড। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে ডেসক্রিপটিভে যদি আমরা অ্যানালিসিস করি, সেটা হচ্ছে কি যে বাংলা এবং ইংরাজি দুটো জিনিসকে নিয়ে কেন্দ্রবিন্দু রয়েছে। রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, আমরা দুটোর ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এবং ইংরাজি দুটোর ক্ষেত্রেই একই জিনিস রয়েছে। সবচেয়ে বেশি ওয়েটেজ আমার মনে হয় যে ইংরেজিতে দেওয়া উচিত, কারণ বাংলাতে মোটামুটি আমাদের প্রত্যেকেরই কম বেশি মাতৃভাষা হিসেবে বাংলা, কিন্তু অনেকে ফল্টার করে সেটা হচ্ছে ইংরাজি। লাস্টবার যখন পরীক্ষা হয় 1128 জনের মতন, আমি ঠিকঠাক যদি বলি তো মনে হয় 1128 জনের মতন শেষ পর্যন্ত নেওয়া হয় পিএসসির দ্বারা, যার মধ্যে 828 জন সেক্রেটারিয়েটে চাকরি করে। আমিও ভাগ্যক্রমে এই 828 জনের মধ্যে কেউ একজন স্থান পাই। এবং সেই পরীক্ষার এক্সপিরিয়েন্সের থেকে আপনাদের বলি যে তিনখানা যে জিনিস, বিশেষ করে রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, এই তিনটের কিন্তু সবচেয়ে বেশি ওয়েটেজ হবে আমার মনে হয় ইংলিশের ক্ষেত্রে। কারণ আমরা ইতিমধ্যেই বললাম যে বাংলার ক্ষেত্রে মোটামুটি আমাদের সবারই মাতৃভাষা বাংলা, তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। অবশ্যই কোনো সাবজেক্টেই ছোট করে দেখা উচিত না। আমরা আজকে দেখব কি করে ট্রান্সলেশন লিখব এই অর্থে যে আমরা শুধুমাত্র যে এমন নয় যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম, সেটাই শুধুমাত্র ব্যাপার না, এর মধ্যে অনেকগুলো জিনিস দেখতে হবে। তো আমাদের একই শেষে যে জিনিসগুলো দেখতে হবে, ট্রান্সলেশনের সাথে সাথে কী করে কী গ্রামাটিক্যাল ওয়ার্কস যেগুলো রয়েছে বা কী গ্রামার আমরা ইউজ করছি সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দেখা যাক। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে লাইন লিখব এবং সেই লাইনের সাথে সাথে দেখব কি যে কী গ্রামার ওখানে ফাংশনাল রয়েছে। এইখানে যে আমরা কোয়েশ্চেনটা দিয়েছি, এটা লাস্টবারের সম্ভবত 2018 সালের যে মেন্স এক্সামিনেশন হয়েছিল পিএসসির ক্লার্কশিপ, সেইখান থেকেই তোলা হয়েছে, ইংরেজি সেকশনের থেকে। আচ্ছা, দেখা যাক এবারে যে বর্তমানে ট্রান্সলেশনটা কী রয়েছে। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয়। কখনো শিক্ষক ও অভিভাবকের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। এটি হচ্ছে মূল বিষয়। তো আমাদেরকে এটাকে আমরা ট্রান্সলেট করব এবং সাথে সাথে আমরা অন্য পারে দেখব কি যে কী গ্রামাটিক্যাল ব্যাপারগুলো এখানে ফাংশনাল রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, আমরা খুব বেসিক জায়গা থেকে যদি আলোচনা করি, আমরা জানি কি যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে মূল যে বিষয়টা ফাংশনাল, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা খুব বেসিক জায়গা থেকে দেখব, এবং কোনো ক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, দ্যাট ইজ ফাংশনাল। নাও থাকতে পারে, অপশনাল, তো সাবজেক্ট এবং ভার্ব এই দুটোর উপর বেসিসে আমরা দেখব কি যে কী করে ট্রান্সলেশন, একটা বাক্য থেকে আমরা কী করে ইংরেজি ট্রান্সলেট করছি, খুব বেসিক জায়গা থেকে দেখা যায়। রয়েছে প্রথম বাক্যটি, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। আচ্ছা, আমাদেরকে প্রথম দেখতে হবে কি যে কোন জিনিসটা বিষয়। সাবজেক্ট বলতে বিষয় কোনটা, তার উপরে ভিত্তি করে আমরা ভার্ব ইউজ করবো এবং তারপরে সাথে আমরা অবজেক্ট দেখব। তো বিজ্ঞান পাঠ বলতে আমরা কি বলবো, স্টাডিং। স্টাডিং কি, সায়েন্স। is now আচ্ছা, নাও বাদ দিয়ে ইজ বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা, এটাকে আমরা বাদ দিই। স্টাডিং সায়েন্স
has nowadays become a craze। প্রশ্ন হচ্ছে আমরা অনেকভাবে ট্রান্সলেশন করতে পারি, কিন্তু ট্রান্সলেশনের মূল বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু লিটারাল ট্রান্সলেশন আমরা করব না। লিটারাল ট্রান্সলেশন বলতে কী অর্থে, যেমনটা আছে আমরা ঠিক সেরকমভাবেই যে শুধুমাত্র ইংরেজি বাংলা শব্দগুলোকে ইংরেজিতে নিয়ে যাব এবং বা উল্টোভাবে যদি ইংরেজি শব্দগুলোকে বাংলায় নিয়ে আসো, সেটাই কিন্তু কখনো ট্রান্সলেশন হয় না। ট্রান্সলেশনের মূল বিষয় হচ্ছে কি যে কী বলতে চেয়েছে সেটাকে নিজের মতন করে বলা, এমন নয় কিন্তু আবার এটা প্রেসিও নয়। আমরা আসবো জিনিসগুলোকে বোঝাবো। প্রথমের বাক্যটাকে আমরা আরেকবার অ্যানালিসিস করি। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। আমরা প্রথমে লিখেছি কি যে স্টাডিং সায়েন্স হ্যাজ নাওএডেজ বিকাম আ ক্রেজ। এই যে স্টাডিং শব্দটি, এটা আমাদের জিরান্ডকে বোঝানো হয়। আমরা লিখি এখানে, জিরান্ড বলতে ভার্বাল নাউন, ভার্ব প্লাস নাউন যখন একত্রিত হয় তখন তাকে আমরা জিরান্ড বলি। তো অন্য অর্থে যদি আমরা বলি যে যদি কোনো শব্দ অরিজিনালি একটা ভার্ব, সেটা যদি নাউনের মতন কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব, এটাকে আমরা নাম দেওয়া যেতে পারে গ্রামার অ্যাট প্র্যাকটিস। আচ্ছা, সরি। তো যে জিনিসটা আমরা দেখলাম, স্টাডিং সায়েন্স মানে কি, বিজ্ঞান নিয়ে আমাদের যে পাঠ করা বা পড়াশোনা এগুলোকে বোঝাচ্ছি। হ্যাজ নাওএডেজ বিকাম আ ক্রেজ। তা আমরা এখানে যদি আমরা আবার অ্যানালিসিস করি যে কোন অংশে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটা কাজ করছে, স্টাডিং সায়েন্স এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ যেটা আমরা অবশ্যই বলি কি যে এটা একটা কি বলবো অক্সিলারি ভার্ব, বিকাম এটা মেন ভার্ব, আর হচ্ছে কি যে আ ক্রেজ যেটা এটা হচ্ছে অবজেক্ট। এই যে শব্দগুলো, এগুলো আমরা অন্যান্য পার্টস অফ স্পিচে ফেলবো, অ্যাডজেক্টিভ হোক অ্যাডভার্ব হোক সেইগুলো। এটাকে আমরা সাধারণত বলবো কি যে অ্যাডভার্বের মধ্যে ফেলবো। স্টাডিং সায়েন্স হ্যাজ নাওএডেজ বিকাম আ ক্রেজ। বর্তমানে বিজ্ঞান পাঠ বা আজকালকার দিনে একটা উন্মাদনাতে পরিণত হয়েছে। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের ব্যাপারটা আমরা জানলাম। পরেরটাতে কি রয়েছে, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। একইভাবে আমরা যদি দেখি এই বাক্যে কোথায় সাবজেক্ট রয়েছে, অবশ্যই পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। এক্ষেত্রে আমরা বলতেই পারি প্রশ্ন কি দিয়ে আমরা প্রশ্ন করব, যে কোনো শব্দকে বা যে কোনো বাক্যকে আমরা কি দিয়ে প্রশ্ন করব। যদি কোনো উত্তর যেটা আমরা পাচ্ছি, বা অন্যভাবে বলতে পারি যে জিনিসটা কাজ করছে ফাংশনাল যেটা, সেটাকে আমরা সাবজেক্ট বলবো। তাহলে আমরা দেখি কি প্রশ্ন কথাটা আসছে। তাহলে এটাকে অনেকভাবে আমরা করতে পারি। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। এনি কোয়েশ্চেন, আমরা অনেকগুলো ভ্যারাইটি দেখাবো। এনি কোয়েশ্চেন রিগার্ডিং সায়েন্স as a curriculum, any question regarding science as a curriculum seems baseless। এটা লিখতে পারি, অনেকগুলো আমরা লিখতে পারি। যেমন ধরো আর একটাভাবে করা যেতে পারে, পাঠ্যক্রম হিসেবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। এটাকে আরেকভাবে আমরা দেখি, questioning the merit of science as a curriculum
নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা দুটোকে ভ্যারাইটিগুলোকে আমরা বলি একবার। আমরা জাস্ট আবার একটা বেসে ফিরে আসি। এনি কোয়েশ্চেন রিগার্ডিং সায়েন্স অ্যাজ আ কারিকুলাম সিমস বেসলেস। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কী বলছি, প্রত্যেকটা আমরা জিনিস অ্যানালিসিস করব। এনি কোয়েশ্চেন, যেটা আমরা সাবজেক্ট বলতে পারি, বা এতটাকেও আমরা টানতে পারি, এনি কোয়েশ্চেন রিগার্ডিং সায়েন্স অ্যাজ আ কারিকুলাম, পুরোটাকে আমরা সাবজেক্ট ধরতেই পারি। সিমস হচ্ছে ভার্ব, বেসলেস হচ্ছে কি যে আমরা অবজেক্ট হিসেবে কাজে লাগাবো। তো যেটা আমরা বললাম, যে কোনো ধরনের প্রশ্ন বিজ্ঞানের সম্বন্ধে একটা পাঠ্যক্রম ভেবে সিমস বেসলেস, প্রশ্ন আসে না বা কিছু, এই অর্থে আমাদের এখানে ছিল শব্দটা কী ছিল, প্রশ্ন চলে না। আমরা কিন্তু যদি ডাইরেক্টলি আমরা বলি কি যে কোয়েশ্চেন হয় না, বা যদি আমরা লিটারাল কিছু ট্রান্সলেশন করলে অবশ্যই হবে, কিন্তু আমার মনে হয় কি যে সেটা কোনো রকমভাবে যেন তোমার ছোট বা কম মানের ইংরেজিকে বোঝানো হচ্ছে। আর একটা আমরা ভ্যারাইটিকে দেখি, কোয়েশ্চেনিং দ্য মেরিট অফ সায়েন্স অ্যাজ আ কারিকুলাম নিডস নো ইন্ট্রোডাকশন। একই জিনিসকেই কিন্তু আমরা বলছি, কিন্তু আমরা এখানে বললাম নিডস নো ইন্ট্রোডাকশন। এই নিডস নো ইন্ট্রোডাকশন কিন্তু এই প্রশ্ন না করা বা প্রশ্ন চলে না এই অর্থকেই বোঝানো হচ্ছে। এবং একই রকমভাবে আমরা ফার্স্টে বলেছিলাম জিরান্ড ভার্ব। জিরান্ড বলতে কি বলতে না, ভার্ব এবং নাউনের যে কম্বিনেশন। তো এখানেও একই রকমভাবে কোয়েশ্চেনিং, প্রশ্ন করো। কোয়েশ্চেনিং বলতে যে কোনো ধরনের প্রশ্ন, কোয়েশ্চেনিং দ্য মেরিট অফ সায়েন্স, বিজ্ঞানের যে মেরিট বা উদ্দেশ্য বা ভালো দিক যেগুলো, সেগুলোকে কোয়েশ্চেন করা অর্থে, এটাও একই রকমভাবে কিন্তু ভার্বাল নাউনকে বোঝাচ্ছে। তো যদি আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে দুটো এই মুহূর্তে আমরা দেখছি, সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি যে জিরান্ড, যেটাকে আমরা বলছি কি যে ভার্ব প্লাস নাউনের কম্বিনেশন। আচ্ছা, আসছে তারপর হচ্ছে কি যে বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। আচ্ছা, আমরা এখান থেকে দেখি কি যে কোনখানে সাবজেক্ট রয়েছে, কোনখানটা ভার্ব রয়েছে, কোনখানটা অবজেক্ট রয়েছে। আরেকবার লক্ষ্য করি, বিজ্ঞান পাঠ এখন এতই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। তাহলে আমরা এইটাকে বলতে পারি অধিকাংশ ছাত্র যে কাজটা করছে, কাজটা কারা করছে এক্ষেত্রে, অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা। যদি এই গোটা বাক্যের মধ্যে যে কারা প্রধান, এক্ষেত্রে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে লক্ষ্য করি, দিয়ে দেখা যাক কি বলছে। আচ্ছা, মেনি স্টুডেন্টস, আচ্ছা গ্রেট নাম্বার দেখি, গ্রেট নাম্বার of students and their guardians কি ছিল, একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। কনসিডার ইট দ্য প্রাইম aim of their life, আচ্ছা অফ দেয়ার লাগবে না, প্রাইম এম অফ লাইফ। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে এটাকে আমরা বলতে পারি কি বললাম, আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস কনসিডার ইট দ্য প্রাইম এম অফ লাইফ অ্যাজ স্টাডিং science has become so important. আমরা এই শব্দটা, এই বাক্যটাকে আমরা অনেকভাবেই আমরা ইউজ করতে পারি, লিখতে পারি। এটা আমরা জাস্ট একটা বললাম, আরও কিছুভাবে হতে পারে। ধরো ছিল হচ্ছে বিজ্ঞান পাঠ এখন এতই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। আমরা জাস্ট একটা ভ্যারাইটি দেখি। একই রকমভাবে আমরা যেটা শুরু করেছিলাম স্টাডিং সায়েন্স, তাই তো, তাহলে এইটাকে এইভাবে লিখি, স্টাডিং সায়েন্স ইজ সো পপুলার nowadays
that studying science is so popular nowadays that a great number of students যা আছে আমরা এটাই দেবো and their guardians consider it the prime aim of life আমরা জাস্ট এইটুকুনি দেবো, আমরা নতুন করে লিখলাম না। আশা করি বোঝা গেল, তাই তো? লক্ষ্য করো এখানে যদি আমরা দেখি আর একটা জাস্ট আমরা ভ্যারাইটি করলাম, স্টাডিং সায়েন্স ইজ সো পপুলার নাওএডেজ দ্যাট আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস, এই অংশটা আমরা আবার একইভাবে যোগ করব, অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস কনসিডার ইট দ্য প্রাইম এম অফ দেয়ার লাইফ, এই অবধি যোগ করব। আমরা ছোটোবেলায় 9, 10, 11, 12 বা তারও আগে একটা গ্রামাটিক্যাল জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কি যে শো ডট ডট দ্যাটের ব্যবহার এখানে আছে এই বাক্যটাতে। লক্ষ্য করো শো দ্যাট, শো ডট ডট দ্যাট মানে কি এতটাই যে, এই অর্থে বুঝি এতটাই ডট ডট যে। কি বলছে এখানে? স্টাডিং সায়েন্স, বিজ্ঞান পাঠ ইজ সো পপুলার নাওএডেজ, এতটাই জনপ্রিয় যে বর্তমানে, যে আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস, প্রচুর পরিমাণে ছাত্র এবং তাদের যে অভিভাবক অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস কনসিডার ইট দ্য প্রাইম এম অফ দেয়ার লাইফ, এই অর্থে। তো আমাদের যে জিনিসটা এক্ষেত্রে আরেকবার দেখবো গ্রামার অ্যাট প্র্যাকটিস অর ফাংশন, সেক্ষেত্রে আমরা দেখবো কি যে শো ডট ডট দ্যাট। শো ডট ডট দ্যাটটা আমরা কী করে বুঝবো? মূলত এটা হচ্ছে কি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের ফর্ম। আমাদের যদি শো ডট ডট দ্যাট জানতে হয় তাহলে আমাদেরকে একইভাবে হচ্ছে আমাদেরকে ক্লজ শিখতে হবে। কিন্তু একটা ছোট ক্লাসে ক্লজ করানো সম্ভব না। যদি কারোর সমস্যা হয় বা না জানো ক্লজ, আমাদেরকে কমেন্ট বক্সে বলতে পারো, আমরা ক্লজটা ব্যাপারটা বুঝিয়ে দেবো। আমরা শো ডট ডট দ্যাটের ফাংশন বলি। ধরো বললাম যদি এরমভাবে, দ্য ম্যান ওয়াজ সো weak that he could not run, জাস্ট এরকম একটা বললাম, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট রান, লোকটি এতটাই দুর্বল ছিল যে সে দৌড়তে পারলো না। আমাদের এক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি এখানটা যদি পাস্ট টেন্স করি তাহলে এখানে কুড আমাদেরকে ইউজ করতে হবে। শো ডট ডট দ্যাটের নিয়ম হচ্ছে এটা। ইনকেস যদি আমরা এখানে ইজ করি তাহলে আমাদেরকে ক্যান করতে হবে। এটা অপশনাল, বুঝবে, মানে হয় ইজ হলে হচ্ছে ক্যান, ওয়াজ হলে কুড। আমরা এখানে এবার ফিরে আসি, কী লিখেছিলাম আমরা? স্টাডিং সায়েন্স ইজ সো পপুলার নাওএডেজ দ্যাট আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস, ডট ডট দিয়ে বলেছিলাম, কি বলেছিলাম? দ্যাট আ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস কনসিডার ইট দ্য প্রাইম এম অফ দেয়ার লাইফ। প্রশ্ন হতে পারে কি যে কোথাও তো এখানে কুড বা ক্যান যেটা আমি বললাম এখানে তো নেই, এমনটা কোনো ব্যাপার নেই যে সেটা বসতেই হবে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি আমরা ব্যাপারটাকে যদি প্রেজেন্ট টেন্সে করি তো আমাদেরকেও সেই গোটা ব্যাপারটাকে কিন্তু প্রেজেন্ট টেন্সেই আমরা রাখবো। আচ্ছা, আশা করি এটুকু বোঝা গেছে। আমরা তলার অংশটা মুছে দিলাম। আচ্ছা, কোথায় গেল? বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। এখানে করে বলতে কারা? অবশ্যই গার্ডিয়ানদের কথা বলছি আমরা, আর হচ্ছে কি যে স্টুডেন্টসদের কথা বলছি। এই জায়গাতে একটা ব্যাপার আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই জায়গায় কিন্তু কোনো জায়গায় কিন্তু বলা নেই যে গার্ডিয়ানসদের কথা বলা হচ্ছে বা স্টুডেন্টসের কথা বলা হয়েছে, কোনো জায়গায় বলা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি এটা গার্ডিয়ান এবং স্টুডেন্টসদের কথাই বলছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস ইউজ করতে পারি। আমরা হয় এখানে ওয়ান ইউজ করতে পারি, ওয়ান যেটাকে আমরা বলি ইমপার্সোনাল, অথবা আমরা ইউজ করতে পারি কি যে দে বা হি, যাই বলো না কেন, এগুলো আমরা জানি। দে আর হি এর তোমরা ব্যবহার জানো। ওয়ান আমরা কোন সময় ইউজ করতে পারি? যখন কোনো ব্যক্তির নাম বলা নেই, যে কেউ অর্থে যদি আমরা বলি তাহলে আমরা ওয়ান ইউজ করব। দেখা যায় এখানে কি বলছি, কিন্তু যেহেতু এখানে গার্ডিয়ান বা স্টুডেন্টসের কথা বলাই আছে সেই হিসাবে আমরা এখানে দে ইউজ করব, ওয়ান ইউজ করব না। আচ্ছা, কি রয়েছে? বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। তাহলে কি লিখবো? খুব সহজ ভাষায় একটা লেখা যেতে পারে, দে
consider their life valueless or অথবা দিলাম হচ্ছে কি যে worthless once they find no opportunity to study science. কি বললাম, এটা খুব সহজ একটা বাক্য। দেখা যাক কি বলছে এখানে। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। এখানে অর্থহীন মনে করে কারা? অবশ্যই গার্ডিয়ানসরা এবং হচ্ছে কি যে তোমার স্টুডেন্টসরা। তো সেই অর্থে আমরা এখানে দে ইউজ করেছি। দে কনসিডার, যেটা আমরা বললাম কি যে এটা সাবজেক্ট, এটা ভার্ব। দেয়ার লাইফ ভ্যালুলেস, যেটা আমরা বলতে পারি দে কনসিডার হোয়াট। যে কোনো কিছুকে সাবজেক্ট এবং ভার্বকে কোয়েশ্চেন করবে হোয়াট দিয়ে, যা উত্তর আসবে তাই হচ্ছে আমরা অবজেক্ট বলবো। দে কনসিডার হোয়াট, দেয়ার লাইফ ভ্যালুলেস বা ওয়ার্থলেস, এই পুরোটা হচ্ছে কি যে অবজেক্ট। কি বলছে তারপরে? ওয়ান্স দে ফাইন্ড নো অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, একবার বা যখনই তারা দেখে, এখানে ওয়ান্স বলতে যখনই, বা এটাকে অন্যভাবে আমরা বলতে পারি, এটা আসলে মিন করছে এটা দ্য মোমেন্ট দে, the moment they find the opportunity to study science, no opportunity to study science। বোঝা গেল? এটাকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি বা বলতে পারি। দেখা যাক অন্য কোনোভাবে করা যায় কিনা। কি বলছে এখানে? বিজ্ঞান পাঠের সুযোগ না থাকলে জীবন অর্থহীন মনে করে। আচ্ছা, বিজ্ঞান পাঠের ঠিক আছে, এটা চলবে, আর অন্য কোনো ইয়ে করার নেই। যদি তোমাদের মনে হয় তোমরা অনেক করতেই পারো, দেখাতেও পারো। আচ্ছা, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। আচ্ছা, তাহলে একই রকমভাবে এখানে আমরা দেখব কি যে কারা কাজটা করছে। অবশ্যই তারা, কিন্তু কোনো জায়গায় কিন্তু তাদের কথা বলা হয়নি। আমরা এখানে আলাদাভাবে দিতে পারি, মানে প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি অথবা স্টুডেন্টস হিসেবেও করতে পারি। দেখা যাক কী বলছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। If they study science at their HS level, কি বললাম? If they study science at their HS level, they are considered eligible, for, আচ্ছা, to eligible to sit লিখো, to sit for examination। আচ্ছা, সিট ফর এক্সামিনেশন না দিয়ে, আচ্ছা দেখো এরপর আমি পড়ি কি বলছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ইফ দে স্টাডি সায়েন্স অ্যাট দেয়ার এইচএস লেভেল, দে আর কনসিডার্ড এলিজিবল টু সিট ফর এক্সামিনেশন of engineering or medicine। বোঝা গেল? আচ্ছা, এটাকে অন্যভাবে দেখা যাক। আচ্ছা, এটাকে আমরা যদি গ্রামার অ্যাট ফাংশন বা গ্রামার অ্যাট প্র্যাকটিস অংশে যদি আমরা বলি, এটা হচ্ছে মূলত একটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি হয় এটা, তাহলেই ওটা হবে, এই অর্থে। ধরো বললাম কি যদি তুমি আসো তাহলে আমি ওই কাজটা করব, এই অর্থে। কি বলছে এখানে? ইফ দে স্টাডি সায়েন্স অ্যাট দেয়ার এইচএস লেভেল, যদি তারা তাদের এইচএস লেভেলে সায়েন্স পড়ে, আরেকবার আমরা দেখি, তবেই বলেছে। আচ্ছা, এখানে অনলি দেন করে দিই, হ্যাঁ, অনলি দেন, তবেই, এই অর্থে কোথায় গেল? তবেই, এইটা অনলি দেন দে আর কনসিডার্ড এলিজিবল টু সিট ফর দ্য এক্সামিনেশন অফ ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন। ঠিক আছে, একইভাবে আমরা যে জিনিসটা দেখব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো, বা এখানে যেটা আমরা দেখলাম সেটা আরেকটা লিখে দিই, সেটা কন্ডিশনাল সেন্টেন্স
আমরা একটু আগেই বলেছিলাম ক্লজ শেখার দরকার এবং এই ক্লজের মধ্যেই বলা যেতে পারে কি যে, বা অন্যভাবে বলতে পারি কি যে কমপ্লেক্স সেন্টেন্স খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা তিনটে ভাবে ভাগ করি যদি আমরা ক্লজ অনুযায়ী বলি। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। একইভাবে বলি, যদি কারোর ক্লজের কথা যদি জানতে হয় বা কিছু, তো আমরা অবশ্যই পরের ভিডিওতে আমরা একদিন বলবো। আমরা আসছি হচ্ছে কি যে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, শর্ত যখন দেওয়া হবে, যদি তুমি এটা করো তাহলে ওটা হবে। আমরা জাস্ট একটা দুটো উদাহরণ দেখি। আশা করি এই দিকটা সবার জানা হয়ে গেছে, মুছে দিলাম। একটা ছোট বাক্য লিখি, ইফ ইউ কাম টু me, if you come to me, I will help you. If you come to me, I will help you. যদি তুমি আমার কাছে আসো আমি তোমাকে সাহায্য করব। তো এখানে আমরা কি করলাম, ইফ বসালাম, এখানে একটা কমা বসালাম, তারপরে হচ্ছে এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে বললাম। অনেকের একটা টেন্ডেন্সি আছে এখানে দেন বসানো করে, দেন বসায়, কোনো অংশে দরকার নেই। মনে রাখবে যখন আমরা প্রেসি লিখব, যত পারা যায় কি যে শব্দ ছোট করবে, বা একইভাবে শব্দ চয়নটা খুব দরকার ভালো রকম। তো আমরা এখানে জাস্ট একটা কমা বসিয়ে চালাতে পারি, দেন বসানোর দরকার নেই। আচ্ছা, এটাকে আরোভাবে করানো যায়। যদি আমরা উল্টোভাবে বলি, আই উইল হেল্প ইউ প্রোভাইডেড ইউ কাম টু মি। এই একই জিনিসের ভ্যারাইটি আমরা জাস্ট বললাম। ভ্যারাইটিটা কী হিসেবে চলছে দেখা যাক। আগে তো আমরা বললাম যে যদি তুমি আসো আমার কাছে আমি তোমাকে সাহায্য করব। এখানেও ব্যাপারটা একই রয়েছে। আমরা জাস্ট কী করলাম, পরের অংশটাকে আগে নিলাম এবং আগের অংশটাকে পরে দিলাম। লিখলাম কি, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, প্রোভাইডেড ইউ কাম টু মি, শর্তানুসারে তুমি আমার কাছে আসবে। ঠিক আছে? তো আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে এইভাবে আমাদের কিন্তু লেখা যায়, মূল বিষয়টা এটা। আর একটা যদি আমরা নেগেটিভ হিসেবে করি, নেগেটিভের ইফের নেগেটিভ হচ্ছে কি যে আনলেস, যদি না। যদি না কী অর্থে হবে, তো এর মধ্যেই তো একটা না রয়েছে, তাহলে যদি না কী হবে, আনলেস ইউ কাম টু মি কমা আই উইল নট হেল্প ইউ। যদি না তুমি আমার কাছে আসো আমি তোমাকে সাহায্য করব না। কি অর্থে হচ্ছে দেখো, আমরা বলেছিলাম যে এর মধ্যেই তো একটা না আছে। যদি আমরা এখানে নাটা রেখেই দিই, তাহলে যদি এখানে যদি একটা নাও আনি, তাহলে কিন্তু পুরোপুরি ব্যাপারটা উল্টো হয়ে যাবে। তো সেই হিসাবে যেহেতু আমরা এখানে আনলেস বসিয়েছি, এখানে একটা নট আসবে। আনলেস ইউ কাম টু মি, যদি না তুমি আমার কাছে আসো, আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো না, বা উল্টোভাবে এটাই বোঝাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি রয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। তাহলে কি হবে, স্টুডেন্টস invest so much time in কি ছিল এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে, in preparing this entrance examination. Students invest so much time in preparing this entrance examination. কি ছিল এই প্রবেশিকা, এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়, that the study of class 12 often is often neglected. আচ্ছা, আমরা যদি দেখি এক্ষেত্রে কী কী জিনিস রয়েছে, আরেকবার আমরা এটাকে মনে করাই কী কী রয়েছে এখানে। স্টুডেন্টস ইনভেস্ট
so much time in preparing this entrance examination that the study of class 12 is often neglected. একই রকম আমরা তো জানলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো দেখলাম, নতুন করে আমরা এখানে আর দেখছি না। এবারে দেখি কী কী নতুন জিনিস রয়েছে। স্টুডেন্টস ইনভেস্ট সো মাচ টাইম ইন প্রিপেয়ারিং দিস এক্সামিনেশন দ্যাট, দেখো আমরা একটু আগে যে জিনিসটা বললাম সো ডট ডট দ্যাট একইভাবে কাজে লাগছে, একটু আগে আমরা বলেছিলাম এখানে। তো সো ডট ডট দ্যাটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে কোনো কিছুর ক্ষেত্রে ট্রান্সলেশন বলো প্রেসিতে ক্ষেত্রে আমরা না ইউজ করবো, এটা যতটা না ইউজ করবো ততটাই ভালো, কারণ প্রেসির ক্ষেত্রে আমরা যখন আসবো তখন বলবো অবশ্যই যে সিম্পল সেন্টেন্স যত ইউজ করে তত তোমাদের পক্ষে ভালো, ছোট হবে ব্যাপারটা। তো প্রথম কথা একটা জিনিস বললাম যে সো ডট ডট দ্যাট এখানে ইউজ হয়েছে। আর কি বলেছে এখানে, ইজ অফেন নেগলেক্টেড, আমরা এখানে হচ্ছে কি যে ভয়েস চেঞ্জ করেছি, ইজ অফেন নেগলেক্টেড বাই দ্য স্টুডেন্টস, আমরা যেহেতু আগে দিয়েছি তো নতুন করার দরকার নেই। তো যেটা দরকার আমাদেরকে যে কোনো কিছু জানার জন্য ভয়েস চেঞ্জ। আশা করি ভয়েস চেঞ্জ মোটামুটি সবাই জানো, মূলত অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো ফর্মে আমাদের করি ভয়েস চেঞ্জ। সাধারণত যেখানে কোনো ব্যক্তি নিজে কাজ করছে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, যখন কোনো কাজ অবজেক্টকে প্রদান করি এবং ব্যক্তিকে বা সাবজেক্টকে গৌণ করি তখন আমরা প্যাসিভ ভয়েস বলি। যেমন ধরে বললাম দ্য বয় ডিড দ্য ওয়ার্ক, ছেলেটি কাজটি করেছিল। প্রশ্ন করা যাক, দ্য বয় ডিড দ্য ওয়ার্ক বলছে ছেলেটি কাজটি করেছে, ছেলেটি কি করেছিল, উত্তর আসছে কাজ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। দ্য বয় যেটা আমরা বলছি এটা হচ্ছে সাবজেক্ট, তো আমরা আগেই দেখেছি। ডিড হচ্ছে এখানে ভার্ব, আর যেটা আমরা তো অবজেক্ট বললাম। তাহলে আমাদের কি বললাম একটু আগে, যে বাক্যে সাবজেক্ট প্রধান অবজেক্ট গৌণ সেখানে আমরা বলি কি যে অ্যাক্টিভ ভয়েস, বা অন্যভাবে বলি যে যেখানে ব্যক্তি নিজে, ব্যক্তি বা বস্তু যাই বলো না কেন, নিজে কাজটা করছে, সম্পাদন করছে, তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। যদি আমরা প্যাসিভ ভয়েস এটাকেই নিয়ে যাই কী হবে তাহলে, দ্য ওয়ার্ক was done by the boy। লক্ষ্য করো একই জিনিসই থাকলো কিন্তু পার্থক্য কোথায় করলাম, আমরা এখানে অবজেক্ট ছিল যেখানে কিন্তু আসলে বয়টা ছিল প্রধান, ওয়ার্কটা ছিল গৌণ বা ততটা ইম্পর্টেন্ট নয়। আমরা যে এই বাক্যটাতে কী করলাম, ওয়ার্কটাকে জোর করে আমরা প্রধান করলাম, প্রাইম ফোকাস দিলাম ওয়ার্কের ওপর, এবং বয়কে আমরা গৌণ করলাম, সেই জন্য এটাকে আমরা বলছি কি যে প্যাসিভ ভয়েস। আমাদের নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য বয়, এখানে ওয়াজ আসার পেছনে কারণ হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে বলে। আচ্ছা, এখানেও ঠিক একই অবস্থায় আরেকবার আমরা ব্যাপারটাকে রিপিট করি। স্টুডেন্টস ইনভেস্ট সো মাচ টাইম ইন প্রিপেয়ারিং দিস এন্ট্রান্স এক্সামিনেশন দ্যাট দ্য স্টাডি অফ ক্লাস 12 ইজ অফেন নেগলেক্টেড। আচ্ছা, এখানে আর একটা যে জিনিসটা ইম্পর্টেন্ট হোক সেটা হচ্ছে স্টাডি শব্দটা। আমরা অনেকেই জানি, কমন এররে মুছে দিন এটা, আচ্ছা এখানে নামটা উঠে গেছে। আচ্ছা, তারপরে কোথায় গেল, অবহেলিত হয়েছে। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। এইবারে এই জায়গাটায় কেউ কেউ বলতে কি বলছে, অবশ্যই তাদের কথা বলছে। এর ফলে, আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট অফ ইট সাম অফ দেম ফল্টার, অথবা ফেলও লিখতে পারো, ইন দ্য, কী বলেছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইন দ্য এইচএস এক্সামিনেশন। আচ্ছা, আমরা আগের যে ব্যাপারটা একটা জায়গায় স্কিপ করে চলে গেছিলাম, সেখানে আমরা বলেছিলাম, হয়তো খেয়াল করবে এখানে ছিল টাইমস কথাটা বলেছিলাম, খেয়াল করিনি। টাইমস আর সাথে হচ্ছে কি যে
টাইমস ছিল তো, সরি না স্টাডিজ ছিল, সরি আর একটা বললাম স্টাডি। আমরা যতদূর মনে হয় যতদূর স্টাডিটা লিখেছিলাম, দ্য স্টাডি ইজ অফেন নেগলেক্টেড। স্টাডির সঙ্গে স্টাডিজ শব্দের পার্থক্য রয়েছে, দেখা যাক একবার। ধরো স্টাডি, অনেকে এই ব্যাপারটাতে কনফিউজড হয়, স্টাডি লিখবো নাকি স্টাডিজ লিখবো, কারণ দুটো শব্দই অনেক সময় মনে হয় যেন ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়। কী অর্থে না, একবার স্টাডি লিখলাম পরক্ষণে স্টাডিজ লিখলাম, তার নয় আসলে। এই স্টাডিজ শব্দটা সাধারণত রিসার্চ ওয়ার্ক হিসেবে বলা হয়, রিসার্চ। আর এটা সাধারণত পড়াশোনা, মানে পড়াশোনা বলতে কী হলো, লার্নিং। আমরা দুটো বাক্য হিসেবে দেখি, আই স্টাডিড হিস্ট্রি at my graduation level. I studied history at my graduation level. আমি হিস্ট্রি পড়েছিলাম আমার গ্র্যাজুয়েশনে সময়, এই দিকটা লিখলাম, আই স্টাডিড হিস্ট্রি অ্যাট মাই গ্র্যাজুয়েশন লেভেল। এই স্টাডি যেটা অর্থে সেটা হচ্ছে কি যে পড়াশোনা করা অর্থে। কিন্তু যদি আমরা রিসার্চ বলি, যদি এইভাবে বলি, the historical studies of Harappa bear significance to the ancient কালচার। এখানে যেটা আমরা বলছি, এইখানে যে স্টাডিজ শব্দটা বলছি, এটা মূলত হচ্ছে রিসার্চ। দ্য হিস্টোরিক্যাল স্টাডিজ বলতে যে হিস্টোরিক্যাল যে রিসার্চ করা হয়েছে অফ হরপ্পা সভ্যতার কথা যেটা আমরা বলছি, বিয়ার সিগনিফিকেন্স টু দ্য এনশিয়েন্ট কালচার, সেই যে প্রাচীন সভ্যতার সম্বন্ধে একটা সিগনিফিকেন্স বা তার যে সারবস্তু কী সেই ব্যাপারগুলোকে তুলে ধরে। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা গেল যে স্টাডির সাথে স্টাডিজের পার্থক্য কী। এবার আমরা আবার মূল বিষয়ে ফিরে আসি, এখানে যেটা আমরা লিখছিলাম। কি বলেছিলাম এখানে, এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট অফ ইট সাম অফ দেম ফল্টার অথবা ফেল ইন দ্য এইচএস এক্সামিনেশন। তো একইভাবে এটা খুব সহজভাবে আমরা বললাম অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলশ্রুতি হিসাবে। সাম অফ দেম বলতে এখানে অবশ্যই স্টুডেন্টের কথা বলছি, ফল্টার এটা হচ্ছে অবশ্যই ভার্ব, সাম অফ দেমটা অবশ্যই যখন হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে, ভার্ব। সাম অফ ফল্টার অর ফেল ইন দ্য এইচএস এক্সামিনেশন আমরা হচ্ছে কি যে অবজেক্ট হিসেবে ইউজ করব। আশা করি বোঝা গেছে, তাই তো? দেখা যাক তারপরে, হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। কখনো কখনো অর্থে কি বলবো, সামটাইমস দে চুজ দ্য পাথ টু, আত্মহনন বলতে সুইসাইড লিখতে পারি। কি বললাম, সামটাইমস দে চুজ দ্য পাথ টু সুইসাইড। কি বলেছিলাম একবার রিপিট করি, হতাশায়, তাহলে কি হবে, আউট অফ ডিপ্রেশন, এটা লিখতে পারি। কি লিখলাম একবার বলি, সামটাইমস দে চুজ দ্য পাথ টু সুইসাইড আউট অফ ডিপ্রেশন। আমরা কিন্তু একইভাবে ডিপ্রেশন শব্দটাকেও ফার্স্টে দিয়ে ইউজ করতে পারি। আর একটা ভ্যারাইটি দেখা যাক, ডিপ্রেসড, দে চুজ, আচ্ছা দে সামটাইমস দেখি, দে সামটাইমস চুজ দ্য পাথ টু সুইসাইড। এখানে ডিপ্রেসড বলতে আমরা কি বলছি, এটাকে আমরা একইভাবে বলতে পারি যে বিইং ডিপ্রেসড। হ্যাঁ, বিইংটা দরকার নেই, মনে রাখবে কি যে মডার্ন ইংলিশে যতটা পারা যায় হচ্ছে কি যে শব্দ ছোট করা যদি যায় ততটা পরিমাণে তোমার পরিপক্ক ইংরাজিকে বোঝানো হয়। ডিপ্রেসড দে সামটাইমস চুজ দ্য পাথ টু সুইসাইড, আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম যে বিইং ডিপ্রেসড দে সামটাইমস চুজ দ্য পাথ টু সুইসাইড। আচ্ছা, লাস্টে কি আছে,
শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। আমরা এখানে কি বলবো, অবশ্যই শিক্ষক এবং অভিভাবক এরা হচ্ছে কি সাবজেক্ট, উচিত হচ্ছে কি যে আমরা পরে দেখছি দ্বারাও কী বলছি, উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। তো ভাবতে শেখানোটা হচ্ছে ভার্ব। প্রশ্ন করবে সবসময় সাবজেক্ট আমরা বললাম যে হচ্ছে কি যে কাজটা করছে, শিক্ষক এবং অভিভাবক এই বাক্যটাতে কাজ করছে। ভাবতে শেখানো হচ্ছে কি যে ওরা যে কাজটা করছে, মানে ওয়ার্কিং ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে কি যে ভার্ব বা ভাবতে শেখানো এক্ষেত্রে। আর উচিত যেটা উচিত ছাত্রদের ঠিকভাবে, এই অংশটাকে আমরা পরে যোগ করব। দেখা যাক, অনেকগুলো ভ্যারাইটি হিসেবে আমরা দেখতে পারি। কি বলতে পারি এক্ষেত্রে, ইট ইজ অব্লিগেটরি ফর শিক্ষক মানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস না, কি ছিল ওখানে, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। It is obligatory for teachers and students and guardians to কি বলেছে এখানে, ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। It is obligatory for teachers and guardians to think, আচ্ছা to let students think ঠিকভাবে in a right direction বা way, যা খুশি লিখতে পারি। এটাকে অনেকভাবে ভ্যারাইটি হিসেবে করা যায়। ইট ইজ অব্লিগেটরি ফর টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস টু লেট স্টুডেন্টস থিঙ্ক ইন আ রাইট ডাইরেকশন। প্রশ্ন হতে পারে কি যে লেট কথাটা কোথা থেকে এলো, যখন ব্যাপারটা, আচ্ছা দেখো এখানে ছাত্রদের ঠিক করে ভাবাতে শেখানো বলছে, ছাত্ররা নিজেরা যখন ভাবে না বা অন্য কেউ করছে যখন, সেই সময় আমরা লেট ইউজ করি। যেমন ধরো বললাম একটা জিনিস, এক্ষেত্রে আমরা গ্রামার অ্যাট ওয়ার্ক কী দেখব, লেট। ধরো বললাম লেট আস ডু দ্য ওয়ার্ক, অথবা লেট ভীম একজনের নাম ডু দ্য ওয়ার্ক। এই দুটো জায়গাতে একটা জায়গায় দেখছি এখানে হচ্ছে কম্বাইন্ড এফর্টের কথা বলা হয়েছে। কি বলছে, লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটা আমরা করি, কম্বাইন্ড এফর্টের কথা বলছে। পরেরটাতে যেটা বলছে লেট ভীম ডু দ্য ওয়ার্ক, ভীমকে করতে দেওয়া হোক বা দাও। তো এক্ষেত্রে যেন ভীমকে করতে দেওয়া হোক, মানে অন্য কেউ বলছে যখন আর একজন করবে, এই অর্থে আমরা লেট বলছি। দেখা যায় এখানে কি বললাম, এখানে ইট ইজ অব্লিগেটরি ফর টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস টু লেট স্টুডেন্টস থিঙ্ক ইন আ রাইট ডাইরেকশন অর ওয়ে। যদি আমরা অন্য কোনোভাবে ভাবি, আর একবার দেখে কি হয়, শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। তাহলে কী লিখতে পারি, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, এইভাবে লিখতে পারি। should strive to make students understand in a right way. লক্ষ্য করা যাবে একবার কি বললাম, আমরা এখানে বলেছিলাম কি ইট ইজ অব্লিগেটরি। যদি আমরা এটার যদি আক্ষরিক মানে করি, এটা হওয়া উচিত, ইট ইজ অব্লিগেটরি ফর টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, শিক্ষক এবং গার্ডিয়ানসদের জন্য, টু লেট স্টুডেন্টস থিঙ্ক, ছাত্রদেরকে ভাবতে শেখানো, যেটা ওটা ইন আ রাইট ডাইরেকশন বা ওর ওয়ে, ঠিক সঠিক দিশাতে। আরেকভাবে আমরা কী লিখলাম, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস শুড স্ট্রাইভ টু মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ইন আ রাইট ওয়ে। লক্ষ্য করো এই দুটো বাক্য কিন্তু আকাশ পাতাল মনে হচ্ছে, কিন্তু দুটোর মানেই কিন্তু একই। কি বলছে এখানে, যদি আমরা শুডের কথা বলি, শুড বা অট, এইগুলো যদি আমরা বলি, আমরা এই ক্ষেত্রে আমরা দরকার গ্রামার অ্যাট ওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি একবার জেনে নিই, মোডালস খুব ইম্পর্ট্যান্ট। মোডালস আমরা আগেও মনে হয় যতদূর ওই ক্যান আর কুডের ব্যাপারটা বলছিলাম একটু। মোডাল বলতে কি বোঝানো হয়, সাধারণত 9-10খানা যে শব্দ আছে, ক্যান, কুড, শ্যাল,
শুড, উইল, উড, মে, মাইট, অট টু, মাস্ট, নিড, আর একটা হচ্ছে ডেয়ার। এইগুলোকে সাধারণত আমরা মোডালস বলি। একইভাবে আমরা বলবো, যদি তোমাদের কেউ যদি মোডালস ঠিক করে না জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমরা এর জন্য একটা সেপারেট ভিডিও দেবো। আচ্ছা, দেখা যাক কী বলছিলাম এখানে। হ্যাঁ, শুডের ব্যাপারটা বলি। শুড যদি আমরা সাধারণত কোনো ক্ষেত্রে এটা করা উচিত এই অর্থে, অনেক ক্ষেত্রে শুডের সাথে অট টু এই দুটো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি আমরা, এবং এই অব্লিগেটরি শব্দটা অনেকটাই অট টু শব্দের মতনই, ঠিক আছে। তো এখানে যেটা আমরা বললাম, শুড বলতে কিন্তু এই উচিত অর্থে বলছে। কোথায় গেল শিক্ষক? হ্যাঁ, উচিত অর্থে। কি লিখলাম এবার বলি। টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস শুড স্ট্রাইভ টু মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ইন আ রাইট ওয়ে। এক্ষেত্রে যদি আমরা আবার অ্যানালিসিস করি, কি রয়েছে দেখো, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস এই অংশটা হচ্ছে কি যে সাবজেক্ট, শুড স্ট্রাইভ ভার্ব, স্ট্রাইভ বলতে এখানে প্রচেষ্টা করা, ঠিক আছে। কি প্রচেষ্টা করবে? টু মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, বাচ্চাদের বা ছাত্রদেরকে বুঝতে সাহায্য করবে ইন আ রাইট ওয়ে, সঠিক দিশাতে। আশা করি এই ট্রান্সলেশনের পিরিয়ডটা বোঝা গেছে কি বলতে চাইলাম। এই ট্রান্সলেশনটা এসেছিল 2018 সালের, যখন মেন্স এক্সামিনেশন হয়েছিল পিএসসির, তো সেই সময় এটা এসেছিল। আমিও ফর্চুনেটলি এই পরীক্ষাটা দিয়েছিলাম। তো তোমাদের যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যাপার যদি বুঝতে অসুবিধা থাকে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আশা করি এর পরবর্তীকালেও যদি তোমাদের ভালো লাগে নতুন নতুন ভিডিও আসবে। আমরা পরের দিনকে রিপোর্ট বা প্রেসি এগুলোর উপরেও ভিডিও দেব। ধন্যবাদ।